আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ২৪-এর এ দিনে সব শ্রেণী পেশার মানুষ জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ছাত্রদের কণ্ঠে উচ্চারিত হয় সরকার পতনের এক দফা। জুলাই গণহত্যার বিচার করা হবে জানালেন মাহদি আমিন। রাজনৈতিক বিভাজনের দায় সরকারের, মন্তব্য নাহিদ ইসলামের। চট্টগ্রামে বন্যার পানি নেমে যাওয়ার পর তীব্র রূপ নিয়েছে নদী ভাঙন। টেকসই বাঁধ নির্মাণে দাবি এলাকাবাসীর। এবং ইরানের সাথে আবারও আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী নিয়ে সমঝোতার দাবি ট্রাম্পের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। দেশের ছাত্র জনতা সেদিন মিলেছিল এক বিন্দুতে কেন্দ্রীয় শহীদ মিনারে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন মুহূর্তেই রূপ নেয় কর্তব্যবাদের বিরুদ্ধে অপ্রতিরোধ বিপ্লবে। বলছে ২০২৪ সালে ৩রা আগস্টের কথা। সব শ্রেণী পেশার মানুষ ভেদাভেদ ভুলেই সেদিন জড়ো হয় সেখানে। বিশাল জনসমুদ্রে ছাত্রদের কণ্ঠে ৯ দফা দাবির পরিসমাপ্তি ঘটে উচ্ছ্বাসিত হয় চূড়ান্ত ও ঐতিহাসিক সরকার পতনের এক দফা। জুলাই আন্দোলনে স্মৃতিময় দিনটির কথা তুলে ধরছেন ইমদাদুল্লাহ বাবু। ২০২৪ সালের ৩ আগস্ট শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ক্ষণে ক্ষণে বদলে যাওয়া উত্তাল জনস্রোত যেন বলছিল, ইতিহাস এবার আর পেছনে ফিরে তাকাবে না। ছাত্র, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী, শ্রমিক এবং রিকশাচালক সহ সমাজের সর্বস্তরের মানুষের এই মহামিলন পাল্টে দিয়েছিল রাজনীতির সব হিসেব নিকেশ। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় জাতির কাছে প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং সহিংসতার দায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও দায়িত্বশীলদের পদত্যাগ সহ আগেই ৯ দফা ঘোষণা করেছিল বিক্ষুব্ধ ছাত্র সমাজ। কিন্তু লাশের ওপর রাজনীতি টিকিয়ে রাখতে চাওয়া সরকার তখন পাতে আলোচনার ফাঁদ। তবে ছাত্র জনতা সেই ফাঁদে পা না দিয়ে জড়ো হয় শহীদ মিনারে। বৈরী আবহাওয়া, গ্রেফতার আতঙ্ক আর সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে প্রতিশ্রুতি রাখতে একে একে সেখানে হাজির হন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও আসিফ মাহমুদরা। সেই জনসমুদ্রে দাঁড়িয়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ৯ দফা দাবি থেকে ঘোষণা করেন সরকার পতনের এক দফা। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। মহাসমাবেশ তখন প্রকম্পিত, লাখো কণ্ঠে উচ্চারিত বজ্র স্লোগানে। এরই মধ্যে ঘোষণা আসলো, পরদিন ৪ আগস্ট থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের। আমাদের অসহযোগ আন্দোলনের আওতামুক্ত থাকবে হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা। বিশ্লেষকদের মতে সেদিনই দেশের রাজনীতি ছোঁয় এক ঐতিহাসিক মাইল ফলক। তরুণরা যতটুকু পেরেছে তারা ততটুকু সামনে অগ্রসর করিয়ে দিয়েছে। এই ঐতিহাসিক বাস্তবতাটুকু আমাদেরকে নতমস্তকে স্বীকার করতে হবে। বাংলাদেশ যতদিন থাকবে, এই যে প্রত্যেকটা মাইল ফলক অতিক্রম করেছে ৫ই আগস্টে আমাদের যে মূল বিজয়টা এসেছে, সেটা আমাদের জন্য সারা জীবন আমরা সেটাকে স্মরণে রাখবো। ওই দিনই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ১৭ বছরের স্বৈর শাসনের ক্ষমতার দম্ভ। যেহেতু ওরা প্র্যাকটিক্যালি অনেকের সঙ্গে যুক্ত, তখন তো পরিস্থিতি ভিন্ন রকম। আমরা সকলে একত্র হতে পারছি না বা বিভিন্ন গ্রুপের সঙ্গে আলোচনা হচ্ছে না। ফলে ওরা যেভাবে ঘোষণাটা দিয়েছে এটা ডেফিনেটলি সঠিক। আমরা তখনই বুঝতে পারছি যে পুলিশের মনোবল ভেঙে পড়েছে এবং পুলিশদের মধ্যে এক ধরনের ভয়, ভীতি এবং পলায়নের একটা অবস্থা তৈরি হয়েছে। খবরাখবরগুলো যতই পাচ্ছিলাম ততই আমরা বুঝতে পেরেছি যে ইনশাআল্লাহ বিজয় খুবই সন্নিকটে। ঐতিহাসিক ৩ আগস্টের পর যেন সহজ হয়ে যায় সব সমীকরণ। তখন অপেক্ষাটা শুধুই পতন আর মুক্তির। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।
স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার বিচার করা হবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং তাদের পরিবারের প্রত্যাশা অনুযায়ী একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এমন একটা বাংলাদেশ তখন দেখেছিলাম যেখানে ডানপন্থী, বামপন্থী, মধ্যমপন্থী, ইসলামপন্থী বলে কারো কোনো পরিচয় ছিল না। সবার পরিচয় ছিল আমরা বাংলাদেশপন্থী। বিএনপি নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি ও জুলাই সনদ অনুযায়ী সংস্কারের কথা বললেও বর্তমানে সেগুলো বাস্তবায়ন দেখা যাচ্ছে না, এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক বিভাজনের দায় সরকারকেই নিতে হবে। চট্টগ্রাম প্রেস ক্লাবে পাহাড়ে জুলাই সমমর্যাদা ও সম্প্রীতি শীর্ষক আলোচনা সভায় এনসিপির আহ্বায়ক বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম পার্বত্য চট্টগ্রামের কোনো প্রতিনিধি ছাড়াই একটি মন্ত্রণালয় পরিচালিত হচ্ছে। এটি পাহাড়ের মানুষের প্রতি অবহেলারই বহিঃপ্রকাশ। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বললো, এই দায়িত্বটা বিএনপির থাকলো। গত 50 বছরে বিএনপি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। নির্বাচনের আগে তারা অনেক কমিটমেন্ট দিয়েছে, জুলাই সনদ সংস্কার পরিবর্তন তারা করবে, কিন্তু তারা এখন পরিবর্তন করছে না। ফলে আমরা মনে করি যে বিভাজন, সেই বিভাজনের জন্য বর্তমান সরকার এবং যারা ক্ষমতা আছে তারাই দেয়। তরুণ উদ্ভাবকদের গবেষণা, প্রযুক্তি, উদ্ভাবন ও স্টার্ট আপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতার বিশ্ব চ্যাম্পিয়ন দলের সাথে সাক্ষাতে তিনি এই কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী তাদেরকে আন্তর্জাতিক পর্যায়ের এত বড় সাফল্যের জন্য অভিনন্দন জানান। একই সাথে তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে সরকারদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন সরকার প্রধান। MIST শিক্ষার্থীরা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া তাদের উদ্ভাবিত আন্ডার ওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। এ সময় সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিক্সের মতো নতুন রপ্তানি খাত গড়ে তুলে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। ঢাকা চারপাশে চক্রাকারের নৌপথে আবারও ওয়াটার বাস চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। সচিবালয় এই সংক্রান্ত বৈঠকে সব ধরনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে নৌ পরিবহন মন্ত্রী জানান, ঢাকার চারপাশে 110 কিলোমিটার নৌপথ সচল করা হবে। ওয়াটার বাস পরিচালনায় আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান। রাজধানী যানজট কমাতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বেসরকারি উদ্যোক্তা আসছে, তারা এই ওয়েতে আপনার নৌযান চালাতে চান, কিছুটা ইসের জন্য, পর্যটকদের জন্য, আর কিছুটা যাত্রীদের জন্য। সাবেক পুলিশ প্রধান বেনজিরের জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ের ল ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রাজশাহী পুলিশ লাইন্সের মধ্যে রাজশাহী রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের অফিসার্স ও ফোর্সের সাথে মতবিনিময় সভা শেষে এই কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে দ্রুত দেশে ফেরত আনা হবে। তাকে অন কন্ডিশন এখানে তার লিভ না করার শর্তে বেইল দিয়েছে। কি কি শর্ত আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি, এবং আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যান্সেলেশনের জন্য তারা পারছে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ ব্যাংকিং চ্যালেঞ্জে দেশে এসেছে 285 কোটি 90 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। প্রতি ডলার 123 টাকা 83 পয়সা বিনিময় হার ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় 35,400 কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী আগের বছরে একই মাসে দেশে এসেছিল 247 কোটি 80 লাখ ডলার রেমিটেন্স। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে 15.4%। 3 মাস পর আজ থেকে আবারও বাড়ল এলপিজির দাম। 70 টাকা বাড়িয়ে 12 কেজি সিলিন্ডারের দাম 1,598 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বিআরসির পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এলপিজির এই নতুন মূল্য ঘোষণা করা হয়।
বন্যার পানি নেমে গেলেও সংখ্যা কমেনি চট্টগ্রামের নদী তীরের বাসিন্দাদের। তীব্র রূপ নিয়েছে নদী ভাঙন, বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতভিটা। নিজেদের শেষ সম্বল রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। চট্টগ্রাম থেকে ইরফানুল হকের রিপোর্ট। বন্যার পানি নেমে যাওয়ার পর এখন নতুন সংগ্রাম শুরু হয়েছে চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দাদের। সাঙ্গু নদীর ভাঙনে উপজেলার চরতি ইউনিয়নের গ্রাম দ্বীপচরতির মানুষের জীবনে নেমে এসেছে চরম অন্ধকার। নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। জায়গা জমি ফসলি ক্ষেত ভেঙে গেছে, এখন আমাদের ঘরবাড়ি হুমকির সম্মুখীন। এছাড়াও চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, হাটহাজারী, রাউজান, ফটিকচুরির নদী তীরবর্তী বিস্তীর্ণ জনপদ জুড়েই চলছে ভাঙন। বহু মানুষের মাথা গুজার শেষ সম্বলটুকু বিলীন হওয়ার পথে। এরকম ভাঙতে থাকলে আমাদের এই গ্রামটা না, আরো পাশে আরো একটা গ্রাম আছে, ওইটা সহ বিলীন হয়ে যাবে। দুই পারের ঘর বাড়ি শুরু করে সবকিছু বিলীনের পথে এখন ভাঙন এমন ভাবে সৃষ্টি হয়েছে। ভাঙনের এই আগ্রাসন ঠেকাতে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে জিও ব্যাগ ফেলার পরিকল্পনার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। এখানে দীর্ঘমেয়াদী সমাধান প্রয়োজন। সাধারণ কোনো প্রোটেক্টিভ ওয়ার্ক দ্বারা রক্ষা করা সম্ভব নয়। আমরা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মহোদয়ের সাথে ইতিমধ্যে কথা বলেছি, তারাও কাজ করছেন। সবগুলো পয়েন্ট ভিজিট করেছি, আমরা কিছু সার্ভেও করেছি এবং এগুলো জরুরি ঘোষণা করে আমরা ইমার্জেন্সি জিও ব্যাগ ডাম্পিং শুরু করব দ্রুত। অন্যদিকে দীর্ঘমেয়াদী সমাধানের আশ্বাস দিলেন বিভাগীয় কমিশনার। 3 পার্বত্য জেলায় আসলে নদী ভাঙন রোধে পূর্বে আসলে কোনো প্রকল্প নেওয়া হয়নি, কিন্তু বর্তমান সরকার আসলে বলেছেন যে আমরা এই বিষয়গুলো দেখব এবং সেগুলো নিয়ে কিন্তু পরীক্ষা নিরীক্ষা চলছে। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হওয়ার এই ভয়ঙ্কর উদ্বেগ নদীপাড়ের মানুষের এখন নিত্য সঙ্গী। সহায় সম্বল রক্ষার এই লড়াইয়ে টিকে থাকা এই জনপদের বাসিন্দাদের এখন একটাই দাবি, দ্রুত, কার্যকর এবং টেকসই সমাধান। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবার মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গ। ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিবিসি জানিয়েছে আজ থেকে এই আলোচনা শুরু হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হরমুজ প্রণালী নিয়ে একটি সমঝোতা হয়েছে। ইরানের পরমাণু নিষ্ক্রিয়ণ নিয়েও সমঝোতা হবে বলে আশা করছেন তিনি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বিধ্বংসী অভিযান বাতিল করা হয়েছেও বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে। 16 বছর ধরে যমজ 2 প্রতিবন্ধী ছেলেকে কোলে নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন যশোরের শার্শা উপজেলার তাসলিমা মিলন দম্পতির। সন্তানদের জন্য নেই কোনো হুইলচেয়ার, নেই নিজেদের স্থানীয় বসতঘরও। এমন পরিস্থিতিতে সন্তানদের চিকিৎসা, বিশেষ পরিচর্যা কিংবা চলাচলের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনা অসম্ভব হয়ে উঠেছে। টাকা না থাকায় ভালো চিকিৎসাও করতে পারছেন না অসহায় পরিবারটি। বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিনীর রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। যশোর শার্শা উপজেলা কাইবা ইউনিয়নের একটি জরাজীর্ণ দোতলা টালি ঘরে বসবাস করেন দিনমজুর শরীফুজ্জামান মিলন ও তার স্ত্রী তাসলিমা আক্তার। তাদের 2 যমজ ছেলে সাজেদুল ইসলাম মাহি ও সাকিবুল ইসলাম রাফি জন্মের পর থেকেই প্রতিবন্ধী। বর্তমানে তাদের বয়স 16 বছর পার হয়ে 17 বছর হলেও তারা স্বাভাবিকভাবে চলাফেরা ও কথা বলতে পারেন না এবং নিজেদের দৈনন্দিন কাজও নিজেরাও করতে সক্ষম নয়। আমার দিন মজুর খাওয়ার বাবা নাই, আর ভিটা বাড়িও নাই। লোকের কাছে ভিটা বাড়ি চলছে, অনেক কষ্টে আছি। ওদের সব সময় ওরা এটা নেব ওটা নেব, খুব বায়না করে, যদি না দেওয়া হয় সারাদিন কান্নাকাটি করে। এ যেন কেবল একটি পরিবারের গল্পই নয়, এটি একজন অসহায় বাবা মায়ের অবিরাম সংগ্রাম, সীমাহীন কষ্ট আর বুক ভরা দীর্ঘশ্বাসের গল্প। দিন মজুরি কাজ করে সংসার চালান শরীফুজ্জামান। 2 ছেলে চিকিৎসা ব্যয়ভার বহন করা তো দূরের কথা, নিয়মিত দুবেলা অন্ন জোগান করাও অসম্ভব হয়ে পড়েছে। খুব গরিব মানুষ, ওর দিন আনা দিন খাওয়া, কোনো কয়েকদিন কাজ যদি না করে তা বাচ্চাদের খাওয়া হয়। সরকার যদি তাকে একটু সাহায্য অনুভূতি করে, সে একটু সুস্থতা হবে। সরকার, সমাজসেবী সংগঠন, জনপ্রতিনিধি ও বিত্তবানরা এগিয়ে এলে উন্নত চিকিৎসা এবং একটি নিরাপদ বসতঘরে ব্যবস্থা করা সম্ভব বলে মনে করছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট,
ATN বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় বিক্ষোভ চলাকালে থানার প্রবেশ মুখে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 14 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে 4 জন পুলিশ সদস্য রয়েছেন। এই ঘটনায় আহত হয় আরও অন্তত 22 জন। AFP ও পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, হামলার সময় কাবাল চকের সোয়াত উপত্যকায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতিবাদে জনসমাবেশ চলছিল। এই সময় কাবাল থানার প্রবেশমুখে পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করতে গেলে তার শরীরে বাধা বোমার বিস্ফোরণ ঘটে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। শেরপুরের শ্রীপ্রদিতে পাহাড়ি ঢলে দেউফা নদীর ভাঙনে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে সীমান্তবর্তী সিঙ্গাবরোনা ইউনিয়নের পর্যটন এলাকা হারিয়াকোনার প্রায় 10,000 স্থানীয় বাসিন্দা ও পর্যটক বাসের সাঁকো দিয়ে চলাচল করছেন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বরাত পেলে জিও ব্যাগের মাধ্যমে দ্রুতই নদীটির রক্ষায় বাঁধ নির্মাণ করা হবে। যোগাযোগ সচল রাখতে স্থানীয় যুবদলের এক নেতার উদ্যোগে 2টি বাসের সাঁকো তৈরি করা হলেও বর্তমানে তা চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই নড়বড়ে সাঁকো দিয়েই প্রতিদিন চলাচল করছে সাধারণ মানুষ ও হালকা যানবাহন। আমাদের চলাচল খুব সমস্যা হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলাচল যা বলতে আমরা সবসময় যা আশা করি। এখানে বৃষ্টি আসলে এখনই তো আনগর মনে করেন ঘুম হারাম হয়ে যাবো গা। আমাদের এই 90% লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এই শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার আপনার সিঙ্গারবনি ইউনিয়নের চান্দাপাড়া নামক স্থানে সাম্প্রতিক সময়ে পাহাড়ি ঢলে আমাদের যে ফ্ল্যাশ ফ্লাড এসেছে, সেই ফ্ল্যাশ ফ্লাডে আমাদের এই চান্দাপাড়া নামক এক জায়গাটাতে প্রায় 100 মিটার অংশে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছিল। আমাদের যে এমপি মহোদয় উনি নিজেও এই বিষয়টাতে অবগত আছেন এবং উনি আমাদের সাথে সাইট ভিজিট করেছিলেন এবং আমরা অতি দ্রুতই এই জায়গাটাতে জিও ব্যাগের মাধ্যমে আমরা জরুরি নদীটির প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছি। বর্তমানে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে। এবার খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে পোর্ট অব স্পেন টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিবিষণ্ণ প্রথম দিন শেষে ক্যারিবিয়ানদের সংগ্রহ 5 উইকেটে 239 রান। প্রথম টেস্ট জিতে 2 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে স্বাগতিকরা। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় 65 রানে 2 উইকেট হারালেও জাস্টিন গ্রিভস এবং অধিনায়ক রোস্টেন চেসের ব্যাটিংয়ের ঘুরে দাঁড়ায় তারা। দিন শেষে গ্রিভস অপরাজিত আছেন 64 রানে, চেস করেন 36 রান। দুজনের অবিচ্ছিন্ন জুটি থেকে আসে 66 রান। এর আগে ব্র্যান্ড কিং করেন 46 রান। শাই হোপের ব্যাট থেকে আসে 29 রান। আমি জঙ্গ করেন 26 রান। পাকিস্তানের মোহাম্মদ আলী নেন 2 উইকেট। সেপ্টেম্বর-অক্টোবরে ফিফা উইন্ডোতে ব্যস্ত সময় পার করবে ব্রাজিল, তবে এখনও নিশ্চিত হয়নি আর্জেন্টিনার সূচি। একই সঙ্গে ব্যস্ত সূচি রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের। বিশ্বকাপ ব্যর্থতার পর নিজেদের চেনা রূপে ফেরার পালা ব্রাজিলে। 3টি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। 25 ও 29 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টি প্রীতি ম্যাচের পর 3 অক্টোবর কলকাতার ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। অন্যদিকে বিশ্বকাপ রানার্স আপ আর্জেন্টিনা এখনও চূড়ান্ত করতে পারেনি তাদের প্রতিপক্ষ। উয়েফা নেশনস লিগে হাই ভোল্টেজ ম্যাচে 26 সেপ্টেম্বর ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এরপর তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্র। 25 সেপ্টেম্বর নতুন কোচ জেনেদিন জিদানের অধীনে প্রথম ম্যাচ খেলবে ফ্রান্স, প্রতিপক্ষ তুরস্ক। এরপর লড়বে বেলজিয়াম ও ইতালির বিপক্ষে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। 24-এর এ দিনে সব শ্রেণী পেশার মানুষ জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ছাত্রদের কণ্ঠে উচ্চারিত হয় সরকার পতনের 1 দফা।
জুলাই গণহত্যার বিচার করা হবে জানালেন মাহদি আমিন। রাজনৈতিক বিভাজনের দায় সরকারের, মন্তব্য নাহিদ ইসলামের। চট্টগ্রামে বন্যার পানি নেমে যাওয়ার পর তীব্র রূপ নিয়েছে নদী ভাঙন। টেকসই বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। এবং ইরানের সাথে আবারও আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী নিয়ে সমঝোতা দাবি ট্রাম্পের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।